Hello, everyone. Today, we are going to discuss Semester 4 Computer Science Engineering. Biology. নমস্কার, আজকে আমরা কথা বলবো জীবনের আসল আর্কিটেকচার নিয়ে, মানে সেই মৌলিক উপাদান যা দিয়ে আমাদের পুরো অস্তিত্বটাই তৈরি, অর্থাৎ প্রোটিন। চলুন এই অসাধারণ স্থাপত্যের একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। সত্যি বলতে, প্রোটিনরাই হলো জীবনের আসল আর্কিটেক্ট। ভাবুন তো একবার, একটা বিশাল স্কাইস্ক্রেপার বা উঁচু বিল্ডিং যেমন নিখুঁত প্ল্যানিং করে বানানো হয়, আমাদের শরীরের ভেতরেও কিন্তু প্রোটিনগুলো ঠিক সেইভাবে অবিশ্বাস্য নির্ভুলতার সাথে তৈরি হয় আর এক একটা জরুরি কাজ সামলায়। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত জটিল আর সূক্ষ্ম জৈবিক বিল্ডিং, এগুলো আসলে তৈরি হয় কিভাবে? আচ্ছা, এই সিস্টেমটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো একজন ইঞ্জিনিয়ারের মতো করে ভাবা। মানে একটা বড় বিল্ডিংকে যেমন ছোট ছোট অংশে ভেঙে বিশ্লেষণ করা হয়, আমরাও ঠিক সেভাবেই দেখব। এই অ্যাপ্রোচটাকেই বলা হয় রিডাকশনিস্ট অ্যাপ্রোচ। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের প্রথম এবং সবচেয়ে মৌলিক লেভেল, প্রাইমারি স্ট্রাকচার বা প্রাথমিক গঠন। বলা যেতে পারে এটাই হলো সেই ভেদ যার উপর বাকি সব কিছু দাঁড়িয়ে থাকবে। প্রাইমারি স্ট্রাকচার আর কিছুই না, এটা হলো অ্যামিনো অ্যাসিডের একটা লম্বা সরল রৈখিক চেন, যেগুলো পেপটাইড বন্ড দিয়ে একে অপরের সাথে জুড়ে থাকে। ব্যাপারটাকে এভাবেও ভাবা যায়, ধরুন অনেকগুলো আলাদা আলাদা রঙের ইটকে একটা নির্দিষ্ট অর্ডারে পরপর সাজিয়ে একটা লম্বা লাইন বানানো হলো। এই লাইনটাই হলো প্রোটিনের আসল ব্লুপ্রিন্ট, যেটা আমাদের জেনেটিক কোড ঠিক করে দেয়। আর প্রোটিনটা ভবিষ্যতে কিভাবে ভাঁজ হবে তার পুরোটাই কিন্তু এই সিকোয়েন্সের উপর নির্ভর করে। কিন্তু একটা সাধারণ সোজা শিকল, সেটা কি করে এমন জটিল আর অদ্ভুত সুন্দর আকার নিতে শুরু করে? আর এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে আমাদের পরের লেভেলে, সেকেন্ডারি স্ট্রাকচার। এখানেই ওই লম্বা চেইনটা নিজের আশেপাশেই কিছু নিয়মিত আকার বা প্যাটার্ন তৈরি করতে শুরু করে। সেকেন্ডারি স্ট্রাকচারে ওই পলিপেপটাইড চেইনটা স্থানীয়ভাবে ভাঁজ হয়ে মূলত দুটো রেগুলার শেপ নেয়। একটা হলো আলফা হেলিক্স, যেটা দেখতে অনেকটা স্প্রিং বা কয়েলের মতো, আর অন্যটা হলো বিটা শিট, যেটা একটা ভাঁজ করা কাগজের মতো। এই আকারগুলো হাইড্রোজেন বন্ডের সাহায্যে স্টেবল থাকে। আমাদের বিল্ডিংয়ের উদাহরণে যদি ফিরে যাই, তাহলে আলফা হেলিক্সগুলো হলো বিল্ডিংয়ের প্যাঁচানো সিঁড়ি বা পিলার, আর বিটা শিটগুলো হলো মজবুত ঢেউ খেলানো দেয়ালের মতো, যা কাঠামোটাকে প্রাথমিক একটা রূপ দেয়। বেশ, পিলার আর দেয়াল তো তৈরি হলো, কিন্তু কি হবে যখন এই সবগুলো একসাথে ভাঁজ হয়ে একটা পুরো ইউনিটে পরিণত হবে? আর ঠিক এখানেই আমরা পৌঁছে যাই ৩ নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ একটা স্তরে, যেখানে প্রোটিনটা শেষ পর্যন্ত তার কাজের জন্য জরুরি একটা 3D আকার পায়। টারশিয়ারি স্ট্রাকচার হলো ওই পুরো পলিপেপটাইড চেইনটার ওভারঅল 3D ফোল্ডিং। এটা তৈরি হয় অ্যামিনো অ্যাসিডের সাইড চেইনগুলোর মধ্যেকার নানা রকম ইন্টারঅ্যাকশনের জন্য। বিশেষ করে কিছু অংশ আছে যারা জলকে একদম পছন্দ করে না, তাদের বলে হাইড্রোফোবিক। তারা চেষ্টা করে ভাঁজ হয়ে স্ট্রাকচারের একদম ভেতরে লুকিয়ে থাকতে। আমাদের বিল্ডিংয়ের কথায় ফিরলে এটা অনেকটা সব পিলার আর দেওয়াল মিলিয়ে একটা গোটা ফ্লোর বা একটা ঘর তৈরি করার মতো, যার নির্দিষ্ট আকারটাই তার কাজের জন্য সবচেয়ে জরুরি। তাহলে একবার ছোট্ট করে বুঝে নেওয়া যাক, সেকেন্ডারি আর টারশিয়ারির মধ্যে আসল তফাৎটা কোথায়। সেকেন্ডারি স্ট্রাকচার হল লোকাল প্যাটার্ন, মানে ছোট ছোট কয়েল আর শিট। আর টারশিয়ারি স্ট্রাকচার হল ওই পুরো চেনটার গ্লোবাল ফোল্ডিং, মানে ফাইনাল 3D শেপ। আচ্ছা, একটা ইউনিট তো তৈরি হলো, কিন্তু এমন অনেকগুলো ইউনিট কি একসাথে জুড়ে গিয়ে আরও বড়, আরও জটিল কিছু বানাতে পারে? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই পারে। আর এটাই আমাদের প্রোটিন আর্কিটেকচারের একদম ফাইনাল লেভেল বা চূড়ান্ত পর্যায়, কোয়াটার্নারি স্ট্রাকচার, যেখানে অনেকগুলো প্রোটিন ইউনিট একসাথে মিলে একটা টিম হিসেবে কাজ করে। কোয়াটার্নারি স্ট্রাকচার মানে হল একাধিক আলাদা আলাদাভাবে ভাঁজ হওয়া পলিপেপটাইড চেইন বা সাব ইউনিট একসাথে এসে একটা বড় কার্যকারী প্রোটিন কমপ্লেক্স তৈরি করে। ভাবুন, আমাদের স্কাইস্ক্রেপারের কাজ এখন শেষ। আলাদা আলাদা ফ্লোর, আলাদা আলাদা উইং, সবকিছু জুড়ে গিয়ে একটা বিশাল সম্পূর্ণ বিল্ডিং তৈরি হলো। হিমোগ্লোবিন কিন্তু ঠিক এমনই একটা উদাহরণ, যেটা 4-4টে সাবইউনিট নিয়ে তৈরি। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুধু স্ট্রাকচার বা গঠন নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই গঠনটা এত জরুরি কেন? উত্তরটা খুব সহজ, কারণ একটা প্রোটিনের স্ট্রাকচারটাই ঠিক করে দেয় তার ফাংশন কি হবে।
চলুন দেখি কিভাবে। চলুন একটা দারুণ উদাহরণ দেখি। এনজাইম। এনজাইমকে বলা যেতে পারে আমাদের শরীরের একটা ছোট্ট মেশিন। এর একটা ইউনিক 3D শেপ বা টারশিয়ারি স্ট্রাকচার থাকে, যার ফলে একটা বিশেষ পকেট তৈরি হয়, যেটাকে বলে অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইটটা অনেকটা একটা নির্দিষ্ট চাবির তালার মতো। শুধুমাত্র একটা বিশেষ অণু বা সাবস্ট্রেট মানে চাবি ওই তালার মধ্যে একদম পারফেক্টলি ফিট করতে পারে। আর যেই মুহূর্তে চাবিটা তালার মধ্যে ঢোকে, এনজাইমটা একটা রাসায়নিক বিক্রিয়াকে অমজন দ্রুত ঘটিয়ে দেয়। তার মানে মূল কথা হলো গঠনটাই কাজকে নিয়ন্ত্রণ করে। বেশ, এই যে 4-4টে লেভেলের কথা আমরা জানলাম, এগুলো পরপর মনে রাখার কোনো সহজ উপায় আছে কি? চলুন একটা আর্কিটেক্টের চিটশিট দেখে নিই। প্রাইমারি বা পি হল ইটের লম্বা লাইন, সেকেন্ডারি বা এস হল পিলার আর দেয়াল, টার্শিয়ারি বা টি হল একটা সম্পূর্ণ কার্যকরী ঘর, আর কোয়াটার্নারি বা কিউ হল আমাদের সেই ফাইনাল কমপ্লিট বিল্ডিং। আর এই পি এস টি কিউ অর্ডারটা মনে রাখার জন্য একটা সহজ বাংলা লাইন মনে রাখতে পারেন। প্রথমে সেই টাওয়ার কোথায়? দেখুন, প্রথম অক্ষরগুলো আপনাকে ক্রমটা মনে রাখতে সাহায্য করবে। আচ্ছা, এতক্ষণ তো অনেক বায়োলজি নিয়ে কথা হলো। মনে প্রশ্ন আসতেই পারে, একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারের এসব জেনে কী লাভ? কারণ এর ভেতরে লুকিয়ে আছে একটা জায়ান্ট ডেটা প্রবলেম। ভাবা যায় 10 কোটিরও বেশি প্রোটিন সিকোয়েন্স আমরা জানি, কিন্তু তাদের 3D স্ট্রাকচার জানি হাতে গোনা কয়েকটার। এটা একটা বিশাল ডেটা গ্যাপ। আর এখানেই আসল ব্যাপারটা। বিজ্ঞানীরা জানেন যে ওই প্রাইমারি স্ট্রাকচার মানে ওই ইটের যে লম্বা লাইন, তার মধ্যেই কিন্তু ফাইনাল 3D স্ট্রাকচারের সব তথ্য কোড করা থাকে। আর এই কোডটাকে ডিকোড করা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, একটা কম্পিউটেশনাল চ্যালেঞ্জ। তার মানে বুঝতেই পারছেন, ভবিষ্যৎ কিন্তু এই ফোল্ডিংয়ের মধ্যেই লুকিয়ে আছে। আর এই ভবিষ্যতে চাবিকাঠি কিন্তু কম্পিউটার সায়েন্সের হাতে। আর এখানেই এন্ট্রি হয় এআই এর। যেমন ধরুন অ্যালফাফোল্ড। এটা কি করছে? এটা ওই প্রাইমারি সিকোয়েন্স থেকে সরাসরি 3D স্ট্রাকচারটা প্রেডিক্ট করে ফেলছে। ভাবুন একবার, এটা শুধু আর বায়োলজির বিষয় নেই, এটা এখন একটা পিওর কম্পিউটেশনাল চ্যালেঞ্জের সমাধান। আর এর ইম্প্যাক্ট কাস্টম ড্রাগ ডিজাইন থেকে শুরু করে শিল্পের জন্য নতুন এনজাইম বানানো বা রোগকে মলিকুলার লেভেলে বোঝা, সব কিছুটা একটা বিপ্লব ঘটে যাচ্ছে। এটা কম্পিউটার সায়েন্সের জন্য একটা সম্পূর্ণ নতুন দিগন্ত খুলে দিচ্ছে। তাই ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে একটা প্রশ্ন সবার জন্য রইল। আচ্ছা, পরবর্তী গ্রেট আর্কিটেকচার যা ডিজাইন করা হবে, তার ভিত্তি কি সিলিকন হবে, নাকি সেটা তৈরি হবে স্বয়ং জীবনকে দিয়েই? ভেবে দেখবেন।